গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়ক তেজুকে দেখতে পাই। সে জেএইচ নামের একটি নামকরা আইন সংস্থায় একটি অস্থায়ী পদে কাজ করে, তাই ভবিষ্যৎ পুরো অন্ধকার। তেজুর স্বপ্ন যে কোনো মূল্যে এই কোম্পানিতে একটা পার্মানেন্ট চাকরি পাওয়া, কিন্তু কপাল খারাপ, কোম্পানি নিজে একের পর এক স্ক্যান্ডেলে জর্জরিত। বর্তমানে তাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিনচুল হিয়ন শেয়ার বাজার দুর্নীতির দায়ে এখন জেলে। এই বেআইনি কাজের প্রতিবাদে একদল বিক্ষোভকারী কোম্পানির হেডকোয়ার্টারের সামনে টানা এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। তেসুর কলেজের বন্ধু সংও এই কোম্পানিতে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। সে বেশ সফল। সং প্রায়ই তেসুকে উইকেন্ডে আড্ডা দেওয়ার জন্য ডাকে, কিন্তু তেসু তার বন্ধুদের মুখোমুখি হতে চায় না, কারণ তার চেয়ে তার বন্ধু অনেক বেশি সফল। একদিন ঘটল এক নাটকীয় ঘটনা। কোম্পানির মালিক হুয়াং যখন হেডকোয়ার্টারের বাইরে আসে, বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে গালাগাল শুরু করে। রাগের মাথায় হুয়াংও মারামারি করা শুরু করে দেন, কিন্তু পাবলিকদের ধুলাইয়ের সামনে টিকতে না পেরে তার অবস্থা খারাপ হয়ে যায়। বসের এই করুণ দশা দেখে তেসু নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভিড় ঠেলে ভিতরে ঢুকে এবং হুয়াংকে উদ্ধার করে গাড়িতে তুলে পালিয়ে যেতে সাহায্য করে। গাড়িতে যাওয়ার পর হুয়াং প্রথমবারের মতো তেসুর দিকে তাকায়। তার এই সহযোগিতায় মুগ্ধ হয়ে হুয়াং তাকে ডিনারের জন্য দাওয়াত দেয়। সেখানে তেসুর সাথে দেখা হয় রক ওয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মিন চে রিয়ংয়ের। রিয়ং চলে যাওয়ার পর হুয়াং তেসুর সামনে এক লোভনীয় অফার রাখে। সে বলে তেসুকে কোম্পানিতে পার্মানেন্ট পজিশন দেয়া হবে, তবে একটা শর্তে। তাদের ল ফার্মের এক ব্রিটিশ ক্লায়েন্ট, যার নাম গেব্রিয়েল, সে ডংসাং পার্ক নামের একটা দেউলিয়া চিড়িয়াখানা কিনে নিয়েছে। বন্ধু, এই ব্রিটিশ ক্লায়েন্ট গেব্রিয়েল নামের এই কোম্পানির কথাটি মনে রাখবেন। যাই হোক, তেসুকে 3 মাসের মধ্যে সেই মৃতপ্রায় চিড়িয়াখানাকে আবার জনপ্রিয় করে তুলতে হবে। তেসু অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে এবং সাথে সাথেই এই প্রস্তাব গ্রহণ করে। পরের দৃশ্যে তেসু দ্রুত চিড়িয়াখানার দিকে রওনা হয় এবং গিয়ে সে অবাক হয়ে জানতে পারে যে চিড়িয়াখানায় একটা ভাল্লুক ছাড়া আর তেমন কোনো নামি দামি পশু পাখি নেই। এখানের স্টাফরা জানালো, আগের চিড়িয়াখানার মালিকের ঋণের দায়ে পাওনাদাররা সব নামি দামি পশুগুলোকে নিয়ে গেছে। চিড়িয়াখানার কর্মীদের মধ্যে রয়েছে প্রাক্তন পরিচালক সিও, পশু চিকিৎসক হান, হে কিয়ং এবং গানুক। তেসু চিড়িয়াখানার নতুন পরিচালক হয়েছে জানার পর সিও চলে যেতে উদ্যত হয়, কিন্তু তেসু তাকে থেকে যেতে রাজি করায়, এই বলে যে চিড়িয়াখানাটিকে পুনর্জীবিত করতে তার অভিজ্ঞতার প্রয়োজন হবে। তেসু নতুন পশু কেনার প্রস্তাব দেয়, কিন্তু তাকে বলা হয় চাইলে পশু পাখি কেনা যায় না। তার জন্য সরকারের কাছে আবেদন করে পশু পাখি কেনার অনুমতি নিতে হয়। তবে সরকারের অনুমতি নিতে নিতে 3 মাসেরও বেশি সময় লাগতে পারে। সেই রাতে চিড়িয়াখানার ভেতরে নিজের থাকার জায়গায় ফেরার পথে একটা বিশাল বাঘ দেখে তেসু তার জীবনের সবচেয়ে বড় ভয় পায়। পরে ভালো করে তাকিয়ে দেখলে সে বুঝতে পারে যে এটা তো একটা স্টাফড খেলনা বাঘ। চিড়িয়াখানার এক ছাঁটাই হওয়া কর্মী টাকার অভাবে এটা বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। পরদিন সকালে তেসু বসের কাছে চিড়িয়াখানার সমস্যার কথা জানালে বস উল্টো তাকে ধমক দিয়ে বলে, কাজ না পারলে চলে এসো, কোম্পানির তোমার পজিশনে অন্য কেউ আসবে। তেসু বুঝতে পারে সে যদি এই কাজে ব্যর্থ হয় কোম্পানি তাকে কোনো পার্মানেন্ট জব দিবে না, তাই সে যে কোনো মূল্যে কাজটা সফল করার প্রতিজ্ঞা করে। ঠিক তখনই দেয়ালে একটা পুরনো পুতুল প্রতিযোগিতার ছবি দেখে তেসুর মাথায় এক অদ্ভুত আইডিয়া আসে। সে চিড়িয়াখানার কর্মীদের পশুদের মতো সাজানোর প্রস্তাব দেয়। সে জোর দিয়ে বলে যে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে মানুষ একটি আসল পশুর পোশাক এবং একটি পশুর মধ্যে পার্থক্য করতে পারবে না। চিড়িয়াখানা বাঁচানোর নামে চিড়িয়াখানার কর্মীরা দ্রুত রাজি হয়ে যায়, কিন্তু হান এই বোকামিতে অংশ নিতে অস্বীকার করে। এখানে তেসু হানের আবেগের একটু সুযোগ ওঠায়। হান এই চিড়িয়াখানার পোলার বিয়ারটাকে অনেক ভালোবাসত। এই চিড়িয়াখানার পোলার বিয়ার ব্ল্যাক নোজের প্রতি হানের যে ভালোবাসা, তেসু তাকে সেটা মনে করিয়ে দিয়ে অবশেষে তাকেও রাজি করালো। এরপর তেসু একটি বাস্তবসম্মত সিংহ, গরিলা, স্লথ এবং পোলার বিয়ারের পোশাক ডিজাইন করার জন্য হলিউডের একজন পোশাক ডিজাইনারের সাথে চুক্তি করে। 2 সপ্তাহের মধ্যে তাদের পোশাকগুলো পেয়ে যায় এবং সিও এই কাজের জন্য অভিনেতা ভাড়া করার প্রস্তাব দেয়। কিন্তু তেসু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে যে তাদের গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। উপায় না দেখে হান, হে কিয়ং, গানুক এবং সিও যথাক্রমে সিংহ, স্লথ, গরিলা এবং পোলার বিয়ার হয়ে ওঠে। তারা সবাই যার যার পশুর চরিত্রের মতো অভিনয় প্র্যাকটিস করতে থাকে। শীঘ্রই চিড়িয়াখানার গেট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং কিন্ডারগার্টেনের বাচ্চা ও বয়স্ক নাগরিকদের দল আসতে শুরু করে। চিড়িয়াখানার কর্মীরা প্রথমে হিমশিম খেলেও অবশেষে তাদের নতুন কাজে অভ্যস্ত হয়ে ওঠে এবং দর্শনার্থীদের বোকা বানাতে সক্ষম হয়। তাদের এই প্রচেষ্টায় 1 সপ্তাহে 75 জন দর্শনার্থী আকৃষ্ট হয়, কিন্তু চিড়িয়াখানাটি খোলা রাখার জন্য এই সংখ্যা যথেষ্ট নয়। তাই তেসু জোর দেয় আরও দর্শক টানার জন্য একটি জিরাফ আনার চেষ্টা চলছে। এরই মধ্যে হে কিয়ংয়ের বয়ফ্রেন্ড সাংমিন তার 5 বছরের জমানো টাকা নষ্ট করে তাকে ধোঁকা দিয়ে চলে যায়।
গানুক এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সে হে কিয়ংকে কাঁদতে দেখে। আর বন্ধু গানুক কিন্তু হে কিয়ংকে পছন্দ করত। হে কিয়ংয়ের কান্না সহ্য করতে না পেরে গানুক হে কিয়ংয়ের বয়ফ্রেন্ড সাংমিনের স্টোরে গরিলা সেজে দোকানে ঢুকে পড়ে এবং সেখানে চরম ভাঙচুর চালায়। এখান থেকে চলে যাওয়ার সময় এখানের সিসিটিভি ক্যামেরার কম্পিউটারটাকে সে উঠিয়ে নিয়ে চলে যায়। সাংমিন গরিলাটির ব্যাপারে পুলিশকে জানায়, কিন্তু পুলিশ তাকেই পাগল বলে, কারণ তারা বলে গরিলা তোমার কম্পিউটার নিয়ে গিয়ে কি করবে। পরের দিন সে এই চিড়িয়াখানায় খোঁজ করতে আসে, কারণ যেহেতু এই চিড়িয়াখানাটি পাশেই ছিল সে ভাবতে থাকে এখান থেকে হয়তো গরিলাটি পালিয়ে কালকে রাত্রে তার স্টোরে এসেছিল। এই বিষয়টি নিয়ে জানতে সে চিড়িয়াখানার দিকে রওনা দেয় এবং তার এক্স গার্লফ্রেন্ড হে কিয়ংয়ের সাথে দেখা করতে আসছিল। তবে এখানে এসে সে হে কিয়ংকে নকল কস্টিউম পরে থাকতে দেখে ফেলে। তখন সে তার পিছু ধাওয়া শুরু করে। তবে এখানে আবারও গানুক গরিলা সেজে তাকে আক্রমণ করে এবং তাকে ধরে উত্তম উদ্যম দিয়ে দেয় এবং এসবে তাদের গোপন রহস্য ফাঁস হয়ে যায়। সাংমিন পুলিশকে জানানোর হুমকি দেয়, কিন্তু হে কিয়ং তাকে বুঝিয়ে তাদের এই গোপন বিষয়টি ফাঁস না করতে মানিয়ে নেয়। তবে এর পরিবর্তে গানুককে তার কাছে ক্ষমা চাইতে বলে। গানুক এই চিড়িয়াখানাকে বাঁচানোর জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর সাংমিন এখান থেকে চলে যায়। সেই রাতে এদিকে তেসু যখন ডিজাইনারের কাছ থেকে জিরাফ আনতে যায় তখন সে জানতে পারে যে ডিজাইনারটি গুদামে শুধু জিরাফটির মাথা রেখে অগ্রিম টাকা নিয়ে পালিয়ে গেছে। মানে বন্ধু চারিদিকে শুধু বাটপার। তবে তেসু হাল ছাড়তে রাজি নয় এবং সে তার দর্শকদের বোকা বানানোর জন্য জিরাফের মাথা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছিল। এদিকে গরমের চোটে পোলার বিয়ার সেজে থাকা সিও অসুস্থ হয়ে পড়েন। তাই তার পরিবর্তে তেসু তার ভূমিকা গ্রহণ করে এবং নিজেই পোলার বিয়ারের কস্টিউম পরে খাঁচায় ঢুকে পড়ে। সে দ্রুতই বুঝতে পারে যে এই কস্টিউম পরা সহজ কাজ নয়, কারণ কিছু উচ্ছৃঙ্খল দর্শক তার দিকে ক্রমাগত জিনিসপত্র ছুঁড়তে থাকে। তেসু রোদে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে এবং যখন কেউ দেখছিল না তখন সে দর্শকের ছুঁড়ে দেওয়া একটি কোকাকোলা বোতল তুলে নিয়ে তৃষ্ণা মেটাতে পান করে। তবে কিছু দর্শক তেসুকে কোকাকোলা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলে। সেই দিন জেএইচ এর মানে তেসুর কোম্পানির একজন প্রতিনিধি চিড়িয়াখানায় আসেন এবং জানায় যে তেসুর পশু কেনার সরকারের কাছে করা আবেদনটি অনুমোদিত হয়েছে। এরপর সেই লোকটি চিড়িয়াখানা যাচাই বাছাই করছিল। তাকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে চিড়িয়াখানা ঘুরিয়ে দেখানোর পর তেসু তাকে বিদায় জানাতে সক্ষম হয়। সেই রাতে তার কাছে তার সেই কলেজ বন্ধু সং এর কল আসে। সে আসলে তার বাচ্চাকে নিয়ে তেসুর চিড়িয়াখানায় ঘুরতে আসতে চায়। ফোনে কথা বলতে বলতে তেসুর মাথায় একটা খটকা লাগলো। এই চিড়িয়াখানা চালু রাখার জন্য তাদের কোম্পানি জেএইচ কেন এত টাকা আর শ্রম নষ্ট করছে। সে কৌতূহলী হয়ে তার বন্ধু সংকে ওই ব্রিটিশ ক্লায়েন্টের গ্যাব্রিয়েল কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করে এবং তার বন্ধু সং যেহেতু কোম্পানির ভালো পজিশনে আছে সে কোম্পানির ভিতরের গোপন বিষয়গুলি সম্পর্কে জানত। সং তখন আসল গোপন সত্যটা বলে। সে বলে গ্যাব্রিয়েল আসলে কোনো বিদেশি কোম্পানি না, এটা আমাদের ল ফার্মের সিইও হুয়াংয়ের নিজের বানানো একটা ভুয়া কোম্পানি। হুয়াং তার সমস্ত গোপন কালো টাকা আর অবৈধ তহবিল চালনা করার জন্য এই ভুয়া কোম্পানি ব্যবহার করে। মানে বন্ধুরা আমরা এখানে বুঝতে পারি এখানে আসলে গ্যাব্রিয়েল নামের কোনো ক্লায়েন্ট বা কোম্পানি নেই। এটা সেই জেএইচ কোম্পানির সিইও হুয়াংয়ের নিজের পার্সোনাল একটা নকল কোম্পানি, আর এটির মাধ্যমে সে তার বিভিন্ন অবৈধ ব্ল্যাক মানিকে পরিচালনা করে। এতে তেসু অত্যন্ত অবাক হয়। পরের দিন সকালে চিড়িয়াখানায় গিয়ে তেসু পুরো অবাক হয়ে যায়। গেটের বাইরে অনেক মানুষ জ্যাম করে আছে। তেসু খোঁজ নিয়ে জানতে পারল যে তার ওই পোলার বিয়ার কস্টিউম পরা চরিত্রটি রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ওই যে খাঁচার ভেতরে তার কোক পান করার ভিডিওটা, ওটা কে বা কারা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। তেসু আর তার পুরো টিম এই খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। এই একটা ভাইরাল পোলার বিয়ারের কল্যাণে পুরো চিড়িয়াখানা এখন সুপার পপুলার। প্রতিদিন শত শত মানুষ শুধু ওই ভাল্লুকটাকে মানুষের মতো কোক খেতে দেখার জন্য চিড়িয়াখানায় এসে ভিড় জমাতে লাগলো এবং সপ্তাহখানিকের মধ্যে চিড়িয়াখানাটি লক্ষ টাকার বিশাল মুনাফা করে। এরই মধ্যে একদিন আমাদের গরিলা ভাই অর্থাৎ গানুক দেখলো যে হে কিয়ং একা একা খুব হতাশ আর মন খারাপ করে বসে আছে। সে গিয়ে তার সাথে কথা বলে। আসলে হে কিয়ং তখন তার ওই বেইমান বয়ফ্রেন্ডের ক্যারেক্টার সম্পর্কে বুঝতে পেরেছিল। গানুক তখন খাঁটি হিরোর মতো তার মন ভালো করার জন্য রাতে খাবারের জন্য বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। এদিকে তেসু ব্ল্যাক নোজকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে। এরপর সে হানকে একা একা ব্ল্যাক নোজের ছোটবেলার একটি পুরনো ভিডিও দেখতে পায়। সে জানায় যে সে ব্ল্যাক নোজকে খাঁচা থেকে বের করে দিয়েছে যাতে সে কিছুটা তাজা বাতাস পেতে পারে। এরপর তারা দুইজন ব্ল্যাক নোজের ক্রমশ খারাপ হতে থাকা আচরণ নিয়ে কথা বলে। সে বলে যে চিড়িয়াখানাটি যতই বড় হোক না কেন পোলার বিয়ারের জন্য এটি এখনও একটি খাঁচা। সে বলে যে একবার তার কাছে প্রাণীটিকে কানাডায় পাঠানোর সুযোগ ছিল,
যেখানে এটি বন্য পরিবেশে বাঁচতে পারত, কিন্তু সে এটিকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়, এই আশায় যে যদি সে তার সেরাটা দেয় তবে এটি ভালো হয়ে যাবে। কিন্তু সে এখন তার সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করে। তবে সে চিড়িয়াখানাটি বাঁচানোর জন্য তেসুকে ধন্যবাদ জানায়। পরের দিন হুয়াং তেসুকে জেএইচের একটি স্থায়ী পজিশনে চাকরির প্রস্তাব দেয়। এই খবরে তেসু আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু তার আনন্দ শীঘ্রই হতাশায় পরিণত হয় যখন হুয়াং চিড়িয়াখানাটি ভেঙে একটি রিসোর্ট তৈরির পরিকল্পনা করে। রাকওয়ান গ্রুপ মানে সেই মহিলা রিয়ং চিড়িয়াখানার চারপাশে 25 মিলিয়ন বর্গফুটেরও বেশি জমি কিনেছিল এবং তারা চিড়িয়াখানাটিও কিনতে চেয়েছিল, কিন্তু হুয়াং তার ভুয়ো কোম্পানি গ্যাব্রিয়েল দিয়ে সুযোগ বুঝে ওঠা আগেভাগেই কম দামে কিনে নেয়। এরপর হুয়াং তেসুকে চিড়িয়াখানাটিকে আবারও জনপ্রিয় করতে বলেছিল, কারণ যাতে মার্কেট ভ্যালু বাড়ে, এবং তার সেই নকল গ্যাব্রিয়েল কোম্পানি এই জমিটা পরে রাকওয়ান গ্রুপের কাছে আরও চওড়া দামে বিক্রি করে কোটি কোটি টাকা প্রফিট করতে পারে। তেসু চিড়িয়াখানাটি বিক্রি না করার জন্য হুয়াংকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হুয়াং তাকে পাত্তা দেয় না। হতাশ হয়ে তেসু দুঃসংবাদটি দিতে চিড়িয়াখানায় ফিরে আসে, কিন্তু হান এবং অন্যান্যরা একটি সফল উদযাপনের পার্টি দিয়ে তাকে অবাক করে দেয়। চিড়িয়াখানার প্রাক্তন কর্মচারীরাও পার্টিতে যোগ দেয়। যেহেতু চিড়িয়াখানা আবারও চলছে, তাই তারা সবাই আবারও চাকরি করতে পারবে। তাদের জীবিকা ফিরিয়ে দেওয়ার জন্য তেসুকে ধন্যবাদ জানায়। তাদের এত খুশি দেখে তেসু দুঃসংবাদটি জানাতে পারে না। তবে সিনেমার শুরুতে দেখা চিড়িয়াখানার সেই প্রাক্তন কর্মচারী এসে চিড়িয়াখানা ভেঙে রিসোর্ট তৈরির জন্য রাকওয়ানের পরিকল্পনার কথা প্রকাশ করে। এখন সবাই জানতে পারে যে চিড়িয়াখানাটি খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে। তেসুও খবরটি নিশ্চিত করে এবং প্রাক্তন কর্মচারীরা তখন হতাশ হয়ে চলে যায়। হান এবং অন্যান্যরা তেসুর দ্বারা প্রতারিত বোধ করে। তারা ভাবে তেসু নিজের প্রমোশনের জন্য তাদের আবেগকে ব্যবহার করেছে এবং তাদের সাথে বড় প্রতারণা করেছে। তারা তেসুর কোনো কথাই শুনতে চাইল না। কোনো উপায় না থাকায় তেসু সিওলে তার নতুন চাকরিতে ফিরে যায় এবং নিজের জীবন নিয়ে এগিয়ে চলে। তবে চিড়িয়াখানার সাথে যা ঘটেছে তার জন্য সে এখনও অনুশোচনা করে। এদিকে একদিন যখন রাকওয়ান গ্রুপের দল চিড়িয়াখানাটি ভেঙে ফেলতে আসে, তখন সিও কোম্পানির কর্মীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং এই প্রক্রিয়ায় আহত হয়। চিড়িয়াখানার কর্মীরা হাসপাতালে পুনরায় একত্রিত হয় এবং সেখানে ডাক্তার হান একটা দুর্দান্ত সমাধানের প্রস্তাব দেয়। সে বলে, আমরা চিড়িয়াখানাটা আবার পাবলিকদের জন্য খুলে দেব এবং এটিকে ভেঙে ফেলার এই অন্যায় চেষ্টার জন্য রাকওয়ান গ্রুপকে মিডিয়ার সামনে তীব্রভাবে সমালোচনা করব। আর বন্ধুরা, তাদের এই জনসচেতনমূলক প্রক্রিয়াটি কাজ করে এবং সাধারণ জনগণ এবং গণমাধ্যম সাথে পরিবেশ কর্মীরা রাকওয়ান গ্রুপের উপর মারাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় রাকওয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রিয়ং ক্ষুব্ধ হয়। হুয়াং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। এরপরেই হুয়াংয়ের সাথে দেখা করতে অফিসে এলো হে কিয়ংয়ের সেই বেইমান প্রাক্তন প্রেমিক সাংমিন, এবং সে হুয়াংকে চিড়িয়াখানার নকল পশুদের বিষয়ের আসল সত্যটা জানিয়ে দিল। সে বলল, ওখানে আসল কোনো পশু নেই, তারা সবাই কস্টিউম পরে নাটক করছে। ঠিক ওই সময় তেসু ল ফার্মের করিডোর দিয়ে যাচ্ছিল। সে লক্ষ্য করল যে সাংমিন হুয়াংয়ের অফিস থেকে হাসিমুখে বেরিয়ে যাচ্ছে। তেসু এক পলকে বুঝতে পারল যে এই বেইমান সাংমিন তাদের সবাইকে ধরিয়ে দিয়েছে এবং বড় বিপদ আসছে। হুয়াং আর তার সহকারীর সাথে সাথে গাড়িতে উঠে চিড়িয়াখানার দিকে রওনা দিল, আর তেসুও নিজের গাড়ি নিয়ে পাগলের মতো তাদের পিছু নেয়। হুয়াং চিড়িয়াখানায় পৌঁছে সবার মুখোশ খুলে দেওয়ার আগেই তেসু কোনো মতে হান এবং অন্যদেরকে ফোন করে এই ভয়ানক ঘটনা সম্পর্কে সতর্ক করে দেয়। হুয়াং চিড়িয়াখানায় এসে সোজা পোলার বিয়ারের ঘরের দিকে ছুটল, কিন্তু ডাক্তার হান দরজায় দাঁড়িয়ে হুয়াংকে সেই ঘরে ঢুকতে বাধা দেয়, যেখানে আসল পোলার বিয়ারটিকে রাখা হয়েছিল। এর কিছুক্ষণ পরেই তেসু তাদের সাথে যোগ দেয়। হুয়াং তখন তেসুর দিকে চোখ রাঙিয়ে তাকে চিড়িয়াখানার পশুদের সম্পর্কে সত্যিটা বলার জন্য শেষ ওয়ার্নিং দেয়, কিন্তু তেসু চালাকি করে কিছুই না জানার ভান করতে থাকলো। ক্ষিপ্ত হয়ে হুয়াং জোর করে ঘরে ঢুকে পড়ে এবং ব্ল্যাক নোজকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। ভাল্লুকটিকে নকল ভেবে হুয়াং প্রাণীটিকে চ্যালেঞ্জ করে, তবে এসব করতে গিয়ে প্রায় নিজের মৃত্যুকেই ডেকে আনে। এরপর ব্ল্যাক নোজকে শান্ত করার জন্য হান তাকে দরজা খুলে বাইরে ছেড়ে ঘুরতে দেয় এবং হুয়াং সেখান থেকে চলে যেতে থাকে। তবে যাওয়ার সময় এখানের জিরাফটির দিকে নজর পড়ে, আর তখনই জিরাফের মাথার স্ট্যান্ডের সমস্যার কারণে মাথাটি ভেঙে বাইরের দিকে পড়ে যায়। জিরাফটি যে নকল সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পর হুয়াং পোলার বিয়ারটিকে আবার পরীক্ষা করতে ফিরে আসে। হুয়াং পোলার বিয়ারটির সামনে চলে আসে। ব্ল্যাক নোজ তাকে আক্রমণ করলে হুয়াং অজ্ঞান হয়ে যায়। তার বসকে বাঁচাতে তেসু পোলার বিয়ারের পোশাকটি পরে ব্ল্যাক নোজকে হুয়াংয়ের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এতে কাজ হয় এবং হুয়াংকে নিরাপদে ফিরিয়ে আনা হয়, কিন্তু ভাল্লুকটি তেসুকে আক্রমণ করে। রাগান্বিত ভাল্লুকটি তেসুর পোশাকটি ছিঁড়ে ফেলে এবং তাকে মেরে ফেলতে যাচ্ছিল।
কিন্তু সৌভাগ্যবশত তেসু ঠিক সময়ে দৌড়ে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয়। এই প্রকাশ্য বিপর্যয়ের পর তেসু তার দলের কাছে ক্ষমা চায় এবং তাদের রক্ষা করার জন্য সমস্ত দোষ নিজের কাঁধে তুলে নেয়ার জন্য প্রস্তাব দেয়। তবে হান এবং অন্যান্যরা বলে তারা সবাই তার মতোই দোষী। হে কিয়ং উচ্চস্বরে ইচ্ছা প্রকাশ করে যে তারা যদি ব্ল্যাক নস এবং বাকি প্রাণীগুলোর জন্য কিছু করতে পারত তাহলে অনেক ভালো হতো। হঠাৎ তেসুর মাথায় আবারও একটি বুদ্ধি আসে। সে বলে যে সে চিড়িয়াখানাটিকে বাঁচাতে পারবে। এরপর সে রাকওয়ানের ভাইস প্রেসিডেন্ট রিয়ং এর সাথে দেখা করতে যায়। রিয়ং যে সেই চিড়িয়াখানাটিকে ভেঙে একটি নতুন রিসোর্ট করতে যাচ্ছে, সে রিয়ং এর রিসোর্টের জন্য একটি পরিবেশ বান্ধব পার্ক চালানোর প্রস্তাব দেয়। মানে যেখানে রিসোর্টও থাকবে সাথে প্রাণীগুলিও থাকতে পারবে। এতে রিসোর্টে আসা মানুষেরা ঘুরতে পারবে এবং প্রাণীদেরকেও দেখতে পারবে। তেসু তাকে বলে এই কাজের ফলে চারিদিকে আপনার কোম্পানির সুনাম হবে। এই আইডিয়া শুনে রিয়ং রাজি হয়। তবে সে চিড়িয়াখানাটি তাদের কাছে বিক্রি করার জন্য হোয়াংকে রাজি করাতে বলে। তবে হোয়াং একটু বেশি দামে সেই চিড়িয়াখানা বিক্রি করতে চাইছে। তাই তেসু তার সেই বন্ধু সং এর সাহায্য নিয়ে হোয়াংয়ের নকল কোম্পানি গ্যাব্রিয়েলের ব্যাপারে সব বেআইনি ইনফরমেশন একত্রিত করে তার কাছে পাঠায়। এরপর তেসু হুমকি দেয় যে যদি হোয়াং রাকওয়ানের কাছে মানে রিয়ং এর কাছে চিড়িয়াখানাটি বিক্রি করতে রাজি না হয় তবে তার এই বেআইনি কাজ কারবার ফাঁস করে দেবে। এতে অনিচ্ছা সত্ত্বেও হোয়াং চুক্তিতে রাজি হয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায় এবং সিনেমার দৃশ্যে দেখা যায় রাকওয়ান গ্রুপের মালিক রিয়ং সেই পুরো রিসোর্ট বানিয়ে ফেলেছে যেখানে মানুষ থাকার ব্যবস্থা আছে। আর এখানের একটি জায়গায় প্রাণীদের মুক্তভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে যেখানে প্রাণীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই কাজটির ফলে তার কোম্পানির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার এই নতুন রিসোর্টের পার্কের মধ্যে সিও এবং অন্যদেরকেও রাকওয়ান গ্রুপের কর্মী হিসেবে নিয়োগ দেয়। মানে তাদের সবার চাকরিও হয়ে গিয়েছে। তবে সেই পোলার বিয়ার ব্ল্যাক নোসকে কিন্তু কানাডায় বরফের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে সে সুস্থ থাকতে পারবে। তেসু এবং হান এখন ডেট করছে এবং তারা কানাডায় ব্ল্যাক নোসকে দেখার জন্য গিয়েছে। ব্ল্যাক নোস প্রাকৃতিক পরিবেশে অন্যান্য পোলার বিয়ারদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্যটির মাধ্যমে গল্পটি শেষ হয়। এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দিন এবং সাথে গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।